বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ এই পরিমাণগত রসায়ন অধ্যায়ের তৃতীয় লেকচার টপিক হচ্ছে নরমালিটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি মূল সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্র আলোচনা করছি, কিভাবে মূল সংখ্যা হিসেব করতে পারি। তারপরে ঘনমাত্রা লঘুকরণ এবং মোলারিটি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে ঘনমাত্রা যে প্যারামিটারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নরমালিটি। তো তোমরা মোলারিটির কথা যদি চিন্তা করো, সেখানে আমি বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ নরমালিটির সংজ্ঞাটা আলোচনা করতে গেলে আমাদের শুরুতেই যে কথাটুকু উল্লেখ করতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায়। তো ওখানে আমরা বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে বা প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব উপস্থিত থাকবে সেই দ্রবণের মোলারিটি হবে তত, অর্থাৎ যত মোল থাকবে, যত মোল দ্রব উপস্থিত থাকবে দ্রবণের মোলারিটি হবে তত। তো ঠিক একইভাবে এখানেও সংজ্ঞাটাতে আমরা যে কথাটি উল্লেখ করব সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। আমরা যদি নরমালিটির সংজ্ঞাটা বলতে চাই তাহলে বলতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর পরিমাণ উপস্থিত থাকলে সেটাকে আমরা বলবো নরমাল দ্রবণ। আমি আবারও বলতেছি যে ওখানে আমরা মোলারিটি বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, এখানেও একইভাবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে ওখানে বলছিলাম যত মোল দ্রব উপস্থিত থাকবে, এখানে বলতেছি গ্রাম তুল্য ভর পরিমাণ উপস্থিত থাকলে সেটাকে বলবো নরমাল দ্রবণ। আমি একটু সংজ্ঞাটা লিখে দিই যে নরমালিটি থেকে আমরা আসলে নরমাল দ্রবণটা লিখি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর উপস্থিত থাকলে সেই এবং এই নরমাল দ্রবণের শক্তি মাত্রাটাকে বলবো আমরা নরমালিটি। তাহলে দেখো আমরা মোলারিটির সাথে একটু চিন্তা করি। ওখানে বলছিলাম নির্দিষ্ট তাপমাত্রায়, এখানেও নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর পরিমাণ উপস্থিত থাকলে, আর ওখানে বলছিলাম যত মোল উপস্থিত থাকবে, 1 মোল যদি উপস্থিত থাকে তাহলে তার মোলারিটি হতো 1। এখানে যদি 1 গ্রাম তুল্য ভর উপস্থিত থাকে তাহলে তার নরমালিটি হবে 1। মাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর উপস্থিত থাকলে সেই দ্রবণকে বলবো নরমাল দ্রবণ, এবং এই নরমাল দ্রবণের শক্তি মাত্রাটাকে বলবো আমরা নরমালিটি। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখন
যে কিভাবে, তো তার আগে যে আমাদের যেটা জানতে হবে যে গ্রাম তুল্য ভরটা আসলে কি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গ্রাম তুল্য ভরটা কি। আমরা এর আগে যেমন পড়ছি যে এক মোল উপস্থিত থাকলে সেটাকে বলবো তার মোলারিটি 1। তো এখানে গ্রাম তুল্য ভর পরিমাণ উপস্থিত থাকলে সেটাকে বলবো আমরা নর্মাল দ্রবণ। তাহলে এই যদি 1 গ্রাম তুল্য ভর থাকে তাহলে তার নর্মালিটি হবে 1, যদি 2 গ্রাম তুল্য ভর উপস্থিত থাকে তাহলে তার নর্মালিটি হবে 2। তো এই রুমে আসো তো, নেটের সমস্যা হচ্ছে মানে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা শিখবো যে গ্রাম তুল্য ভর, কারণ তোমরা যদি এটা না জানো তাহলে তো নর্মালিটি নির্ণয় করতে পারবে না। তাহলে এখন আমরা যেটা শিখবো যে গ্রাম তুল্য ভর পরিমাণটা কি। মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বাফারিং হচ্ছে, ওদেরকে যাই বলো, ওই যে আটকে যায়। তাহলে আমরা এই তুল্য ভর নির্ণয় করার সূত্রটা লিখি আমি, যে তুল্য ভর ইকুয়াল টু হবে, যদি আমরা কোনো যৌগের তুল্য ভর নির্ণয় করতে চাই তাহলে যৌগের আণবিক ভর, আর যদি পরমাণুর তুল্য ভর বের করতে চাই তাহলে পরমাণুর পারমাণবিক ভর, অর্থাৎ উপরে আমরা লিখব আণবিক ভর বা পারমাণবিক ভর। এই তুমি একটু লাইভে দেখো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আণবিক ভর বা পারমাণবিক ভর ভাগ তুল্য সংখ্যা। কিভাবে আমরা গ্রাম তুল্য ভর হিসেব করব, যে যৌগটার ক্ষেত্রে আমরা গ্রাম তুল্য ভর হিসেব করব সেই যৌগটির আণবিক ভর ভাগ ওই যৌগের তুল্য সংখ্যা। যদি কোনো পরমাণুর জন্য আমরা তুল্য ভর হিসেব করতে চাই গ্রাম তুল্য ভর, তাহলে এই তুল্য ভরটা কিভাবে, তার পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর ভাগ ওই পরমাণুর তুল্য সংখ্যা। এখন আবার মনে প্রশ্ন আসতে পারে যে তুল্য সংখ্যা আমরা জানতে কত। তো আমরা আস্তে আস্তে সবই শিখব। আগে আমরা এটুকু জানি যে তুল্য ভরটা কিভাবে নির্ণয় করতে হয়। তুল্য ভরটা নির্ণয় করতে হয় যৌগের আণবিক ভর ভাগ ওই যৌগের তুল্য সংখ্যা। যেমন যদি বলা হয় যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তোমাদের মনে প্রশ্ন থাকলো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর তুল্য ভর ইকুয়াল টু কত। আমরা মোলারিটির কথা চিন্তা করো, 98 গ্রাম তাহলে একইভাবে চিন্তা করতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত তুল্য ভর, এর তুল্য ভরটা কত, এটা কিভাবে হিসেব করব। তাহলে এই যে আমরা দেখলাম যে তুল্য ভরটা কিভাবে হবে, ওই যৌগের আণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি এখানে তুল্য ভর ইকুয়াল টু, এখানে কোন যৌগের কথা বলা হচ্ছে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর আমরা নির্ণয় করব। তাহলে এর আণবিক ভর হচ্ছে 98, এটা আসলে তার পরিমাণটা নেওয়া হয়েছে, আণবিক ভর 98, আর নিচে থাকবে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা। আমার জানা আছে যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, কিন্তু তোমাদের হয়তো বা অনেকের জানা নাই, সেটা আমরা শিখে নিব অবশ্যই যে কিভাবে এই তুল্য সংখ্যাটা নির্ণয় করতে হবে। সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর
সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর আমরা কিভাবে পাবো, যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর ভাগ তার তুল্য সংখ্যা, যে আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা। এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এটা আমরা পরবর্তীতে শিখব। তাহলে এর তুল্য ভর কত হচ্ছে 49 গ্রাম। আমরা আগে যেভাবে শিখছি যে 98 গ্রাম সমান 1 মোল, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল, ঠিক এখানে আমরা বলতে পারবো যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 গ্রাম তুল্য ভর। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান যেমন 1 মোল, ঠিক তেমনি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 গ্রাম তুল্য ভর। কারণ আমাদের নিয়মটা, সূত্রটা দেখো, তুল্য ভর আমরা কিভাবে হিসাব করব, আণবিক ভর ভাগ ওই যৌগেরই তুল্য সংখ্যা। যেমন আরেকটা জিনিস বলি, যে তোমাদেরকে যদি বলা হয় যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, যদি বলা হয় যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, তাহলে কিভাবে নির্ণয় করব, যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 ভাগ, এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা দরকার, নিচে তুল্য সংখ্যা লিখব। এখন এটাও কিন্তু তোমাদের অজানা, আমার যেহেতু জানা আছে আপাতত আমি লিখে দিচ্ছি যে এর তুল্য ভর 2, তাহলে তুল্য সংখ্যা 2, তাহলে আমরা তুল্য ভর পাচ্ছি 53 গ্রাম। তার মানে আমরা যদি গ্রাম তুল্য ভরটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ওই যৌগের তুল্য সংখ্যাটাও জানা থাকা লাগবে। আর তুল্য সংখ্যা জানা থাকলে সহজেই আমরা তার তুল্য ভর নির্ণয় করতে পারবো। আর এই তুল্য ভর পরিমাণটা যদি 1 লিটারের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটাকে বলবো আমরা নরমাল দ্রবণ। অর্থাৎ এবার দেখো, একটু আগে আমরা শিখছি কি, যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর ইকুয়াল টু 49 গ্রাম, সোডিয়াম কার্বনেটের তুল্য ভর 53 গ্রাম। এটা জেনে কি হবে, দেখো এই সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর 49 গ্রাম, এই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি 1 লিটারের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে তার নরমালিটি কত হবে 1। কারণ আমরা অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ কত 49, হিসাব করার নিয়মটা একটু আগে বলে দিছি। যে তাহলে 1 গ্রাম তুল্য ভর যদি উপস্থিত থাকে 1 লিটারের মধ্যে, তাহলে তার নরমালিটি কত হবে 1। ঠিক একইভাবে সোডিয়াম কার্বনেটের, মনে করো যে এবার আমরা সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত নির্ণয় করলাম 53 গ্রাম, 53 গ্রাম। এই সোডিয়াম কার্বনেটের 53 গ্রাম যদি 1 লিটার দ্রবণের মধ্যে উপস্থিত থাকে, তাহলে সেই দ্রবণটির নরমালিটি হবে 1, কারণ 1 গ্রাম তুল্য ভর উপস্থিত আছে। হ্যাঁ, যদি এমন হতো যে একটি যৌগের, মনে করো যদি 1 লিটার দ্রবণের মধ্যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, সবসময় যে 49 গ্রাম থাকবে তা তো না। মনে করো 1 লিটার দ্রবণের মধ্যে, আমাদের সংখ্যাটা একটু খেয়াল করো, বলছিল প্রতি লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম তুল্য ভর উপস্থিত থাকবে তার নরমালিটি হবে তত। তো 1 লিটারের মধ্যে যদি এবার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকে, তাহলে তার নরমালিটি কত হবে? তো আমরা একটু আগেই হিসেব করে দেখছি যে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর কত 49 গ্রাম তুল্য ভর 49, কিন্তু এখানে আছে কত গ্রাম 98, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ। তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান যদি 1 গ্রাম তুল্য ভর হয়, তাহলে 98 গ্রাম সমান গ্রাম তুল্য ভর কত হবে 2। তাহলে 2 গ্রাম তুল্য ভর যদি 1 লিটারের মধ্যে উপস্থিত থাকে, তাহলে তার নরমালিটিও হবে 2। যদি 1 গ্রাম তুল্য ভর উপস্থিত থাকে, তাহলে তার নরমালিটি হবে 1। যদি 3 গ্রাম থ্রি গ্রাম তুল্য ভর উপস্থিত থাকে 1 লিটারের মধ্যে, তাহলে তার নরমালিটি হবে 3। তাহলে আমাদের প্রথম কাজ হবে তুল্য ভরটা নির্ণয় করে নেওয়া। কিভাবে? আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা।
এভাবে আমরা তুল্য সংখ্যাটা জানা থাকলেই আমরা তার গ্রাম তুল্য ভরটা নির্ণয় করতে পারবো, এবং সেটা প্রতি লিটারে যত গ্রাম তুল্য ভর উপস্থিত থাকবে তার নর্মালিটি হবে তত। এখনও আমাদের প্রশ্ন থেকে গেছে যে তুল্য সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করব। তো তুল্য সংখ্যায় যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই যে আমরা এভাবে হিসেব করেও নর্মালিটি বের করতে পারি। আবার মোলারিটি যদি আমাদের জানা থাকে যে কোনো একটি দ্রবণের মোলারিটি যদি জানা থাকে, তাহলে আমরা সহজেই সেটাকে নর্মালিটিতে কনভার্ট করতে পারবো। কিভাবে? যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে নর্মালিটিকে প্রকাশ করা হয় এন দ্বারা, এই এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু ই। এখানে এমটা কি? মোলারিটি, মোলারিটি, আর ইটা হচ্ছে ওই যৌগের বা ওই পরমাণুর তুল্য সংখ্যা। অর্থাৎ ধরে নাও যে তুমি ল্যাবরেটরিতে কাজ করবা সালফিউরিক অ্যাসিড নিয়ে, তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মোলারিটি হচ্ছে 2 মোলার সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করবা, তোমার দরকার 2 মোলার। কিন্তু ল্যাবরেটরিতে কোনো 2 মোলার সালফিউরিক অ্যাসিড খুঁজে পাচ্ছ না, দেখা গেছে যে এক পাত্রে সালফিউরিক অ্যাসিড পাইছো কিন্তু সেখানে লেখা আছে নর্মাল, মোলারিটিতে নাই। তো তখন তো তোমার অবশ্যই জানা থাকা লাগবে যে আসলে এই নর্মালিটি থেকে আমি মোলারিটিতে যদি কনভার্ট করতে চাই, আসলেই আমার তো দরকার 2 মোলার, তাহলে কত নর্মাল দ্রবণ নিব, এটা আমরা একটু কনভার্ট করে নিই। যে 2 মোলার সালফিউরিক অ্যাসিড, তো আমরা একটু আগে বলছি যে নর্মালিটি কিভাবে হিসাব করতে পারি, তাহলে আজ এন ইকুয়াল টু লিখব এম ইন্টু ই। এখানে এম এর মান কত, অর্থাৎ মোলারিটির মান 2 মোলার, তাহলে এখানে 2। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা একটু আগে আমি বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাহলে কত নর্মালিটি পেলাম? 4। এভাবেই আমরা সহজেই নর্মালিটি বের করতে পারি। ওটাও ওই নিয়মেও করতে পারবো। আর যদি আমাদের মোলারিটি জানা থাকে, তাহলে আমরা এই নিয়মে সহজেই মোলারিটিটাকে নর্মালিটিতে কনভার্ট করে হিসেব করতে পারবো। সূত্রটা হচ্ছে এন ইকুয়াল টু এম ইন্টু ই, অর্থাৎ মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এবার চলে যাওয়া যাক আসলে কিভাবে তুল্য সংখ্যা নির্ণয় করব। কারণ তুল্য সংখ্যা ছাড়া আমরা তুল্য ভরও নির্ণয় করতে পারবো না, বা মোলারিটিকে নর্মালিটিতেও কনভার্ট করতে পারবো না। তাহলে আমাদের তুল্য সংখ্যাটা জানতেই হবে। তাহলে দেখো, একটু আগে আমি বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। একইভাবে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3। তো আমি কিভাবে বুঝবো কার তুল্য সংখ্যা কত? তাহলে আমি শুরুতেই যেটা লিখতেছি, 1 নম্বরে অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা, তো যদি বলা হয় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তো তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেগুলো এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড কোনগুলো? আমি যদি সিম্পলি বলতে চাই যে যেই অ্যাসিডটা একটি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন করা সম্ভব, সেটা হচ্ছে এক ক্ষারকীয়। আবার অন্যভাবেও বলা যায় যে সে যদি 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো এরকম কোনো ক্ষারকে, যদি যে অ্যাসিডটা 1 অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারবে, তার ক্ষারকত্ব কত হবে? 1। একটা উদাহরণ দিয়ে বলি যে এখানে HCl, এই HCl যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে দেখো এটা যদি সমতা করতে চায়, এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি, তাই না?
তো এটা সমতা করতে গেলে দেখো এটাও 1 মোল লাগতেছে, এটাও 1 মোল, তাহলে 1 মোল অ্যাসিড দ্বারা এই ধরনের কয় মোল ক্ষারকে প্রশমিত করতে পারতেছি? 1 মোল ক্ষারকে। এটার অম্লত্ব আবার 1, এই ক্ষারটার অম্লত্ব 1, পরবর্তীতে আলোচনা করব অম্লত্ব ক্ষারকত্ব। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা যদি দুইভাবে চিন্তা করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কয়টি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত সম্ভব? একটি, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে তার এই অ্যাসিডটার ক্ষারকত্ব কত হবে? 1, অর্থাৎ এই অ্যাসিডটাকে বলবো এক ক্ষারকীয় অ্যাসিড। যেই অ্যাসিড থেকে দুইভাবে বলতে পারি, যেই অ্যাসিড থেকে একটি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন সম্ভব সেই অ্যাসিডটাকে বলবো এক ক্ষারকীয় অ্যাসিড, অথবা বলতে পারি যে অ্যাসিডটা 1 মোল হাইড্রোক্সিল আয়ন বা 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে সেই অ্যাসিডটাকে বলবো এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে এক ক্ষারকীয় অ্যাসিডের উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, এক ক্ষারকীয় অ্যাসিড উদাহরণ হচ্ছে HCl, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই দুইটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে কয়টা হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন সম্ভব? একটা। এখান থেকে একটা হাইড্রোজেন চলে যেতে পারবে, এখান থেকেও একটা হাইড্রোজেন চলে যেতে পারবে। তাহলে তার ক্ষারকত্ব কত, বা এটা কত ক্ষারকীয়? এক ক্ষারকীয়। যেগুলো এক ক্ষারকীয় অ্যাসিড তাদের তুল্য সংখ্যা হবে 1। এদের তুল্য সংখ্যা 1। এবার যেগুলো দ্বিক্ষারকীয় অ্যাসিড, কোনগুলো? সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এখান থেকে কয়টি হাইড্রোজেন প্রতিস্থাপন সম্ভব? 2টি। এখান থেকেও 2টি। তাহলে এর ক্ষারকত্ব কত? 2। তাহলে তার তুল্য সংখ্যাও হবে কত? 2। তুল্য সংখ্যা 2। এখন অনেকেই ভাবতে পারো যে স্যার এত কিছু হিসেব করে কেন বলতে হবে তুল্য সংখ্যা 2? এমনিতে নর্মালি তো বলা যায় এখানে 2টা হাইড্রোজেন আছে তার তুল্য সংখ্যা 2, এখানে 2টা হাইড্রোজেন আছে তার তুল্য সংখ্যা 2, এখানে একটা হাইড্রোজেন আছে তার তুল্য সংখ্যা 1। কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আছে। আসলে যতটি হাইড্রোজেন থাকবে সবসময় ততটি হাইড্রোজেনই প্রতিস্থাপন করা সম্ভব না। এই জন্য আমাদের মেইন জিনিসটা জানতে হবে যে যতটি হাইড্রোজেন প্রতিস্থাপন করা সম্ভব তার ক্ষারকত্ব তত, এবং তার ক্ষারকত্ব যত তার তুল্য সংখ্যাও তত। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব 1, নাইট্রিক অ্যাসিডেরও ক্ষারকত্ব 1, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 1। এখানে দ্বিক্ষারকীয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? 2, এই জন্য তুল্য সংখ্যাও 2। কার্বনিক অ্যাসিডের ক্ষারকত্ব 2, এই জন্য তার তুল্য সংখ্যাও 2। এবার ত্রিক্ষারকীয়, ত্রিক্ষারকীয় অ্যাসিড অলরেডি উল্লেখ করে দিয়েছে। ত্রিক্ষারকীয় ফসফরিক অ্যাসিড। দেখো এইরকমই আরো অ্যাসিড আছে যেখানে 3টি হাইড্রোজেন আছে, যেমন একটু শেষ পর্যন্ত শুনবা, H3PO3, H3PO2। এখন দেখো তো এই দুইটা যৌগের মধ্যেও তো 3টা করে হাইড্রোজেন আছে, তাহলে এটাও কি ক্ষারকত্ব 3 হবে বা তার তুল্য সংখ্যা 3 হবে? না। এখানেও এই অ্যাসিড, অর্থাৎ এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা ফসফরাস, এটা হাইপোফসফরাস। এই অ্যাসিডের তো 3টা হাইড্রোজেন আছে, তাহলে কি আমি বলে দিতে পারবো যে তার তুল্য সংখ্যা 3? না। এই হাইপোফসফরাস অ্যাসিডের 3টি হাইড্রোজেন আছে, তাহলে কি তার তুল্য সংখ্যা 3 হবে? না, এরা ত্রিক্ষারকীয় নয়। তাহলে কত ক্ষারকীয় এটা আমরা একটু পরেই শিখব। এজন্য আমাদের জানতে হবে যে আসলে কে কয়টি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন করতে পারে। তো নর্মালি আমরা কিন্তু এদের ক্ষেত্রে জানি, এই জন্য এর স্ট্রাকচার রেখে আর বুঝালাম না যে আসলে কেন সে একটি মাত্র হাইড্রোজেন, কিন্তু আছে একটি এবং সে একটি পারেও প্রতিস্থাপন করতে। কিন্তু এদের 3টা থাকা সত্ত্বেও কেন 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, এইটা একটু আমরা পরবর্তীতে স্ট্রাকচার রেখে দেখব।
তাহলে আপাতত জেনে রাখো যে আমাদের তুল্য সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুল্য সংখ্যার সাহায্যে আমরা তুল্য ভর হিসেব করব, আবার মোলারিটিকে নরমালিটিতে কনভার্ট করতেও পারবো। তাহলে এক ক্ষারকীয় অ্যাসিডের তুল্য সংখ্যা হবে 1, দ্বিক্ষারকীয় অ্যাসিডগুলোর হবে 2, ত্রিক্ষারকীয় অ্যাসিডগুলোর হবে 3। এই দুইটার কথা একটু মাথায় রাখবা, পরবর্তীতে আমি অবশ্যই বলবো। অ্যাসিডের ক্ষেত্রে এখন আরেকটা জিনিস মাথায় আসতে পারে, যেগুলো অক্সাইড, যাদের ক্ষেত্রে হাইড্রোজেন নাই কিন্তু তারা অম্লীয় আচরণ করে। এখানে তো আমরা সহজেই বুঝতেছি যে এখানে হাইড্রোজেন আছে, কে কয়টি প্রতিস্থাপন করতে পারবে, যে কয়টি প্রতিস্থাপন করতে পারবে তার তুল্য সংখ্যা তত হবে। কিন্তু যদি হাইড্রোজেনই না থাকে কিন্তু তার আচরণ অম্লীয়, যেমন কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে হবে সোডিয়াম কার্বনেট আর পানি। তো এটা সমতা করতে গেলে সোডিয়াম 2টা আছে, এখানে 2টা, হ্যাঁ। তাহলে দেখো এই কার্বন ডাই অক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কয় মোলকে প্রশমিত করতেছে? 2 মোলকে প্রশমিত করতেছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের আচরণ কিন্তু কি অম্লীয়। তাহলে এই অম্লটার ক্ষারকত্ব কত বা তুল্য সংখ্যা কত হবে? 2। এটা তো আর এখানে হাইড্রোজেন যেহেতু নাই, হাইড্রোজেন দেখে তো আর বলতে পারবা না। তাহলে কিভাবে বলতে হবে? তখন চিন্তা করতে হবে যে সে এরকম কয় মোল ক্ষারকে প্রতিস্থাপন করতে পারবে। তো এখানে আমরা দেখতেছি যে সে 2 মোল ক্ষারকে প্রতিস্থাপন করতে পারতেছে বা প্রশমিত করতে পারতেছে। এই জন্য তার তুল্য সংখ্যা হবে 2। এক্ষেত্রে তুল্য সংখ্যা হবে 2। একইভাবে আমরা ক্ষারের বেলায়ও চিন্তা করতে পারি যে সেটা কয় অম্লীয় ক্ষার, অর্থাৎ অম্লের ক্ষারকত্ব হয় আর ক্ষারের অম্লত্ব হয়। যেমন 1 নম্বরে ক্ষারের ক্ষেত্রে আমরা বলতেছি, এবার 1 নম্বরে এক অম্লীয় ক্ষার কোনগুলো? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এখানে আমরা কয়টা হাইড্রোক্সিল আয়ন পাবো? একটি। তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? 1। 2 নম্বরে দ্বিঅম্লীয় ক্ষার কোনটা হবে? যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কয়টি হাইড্রোক্সিল আয়ন সম্ভব? 2টি। তাহলে সে 2 মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। এক ক্ষারকত্ব বিশিষ্ট 2 মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারবে, কারণ যেহেতু এখানে 2 মোল হাইড্রোক্সিল আয়ন আছে, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 2। তো একইভাবে ত্রিক্ষারকীয়র ক্ষেত্রে হবে তুল্য সংখ্যা 3। তো আমি একটা তালিকা করে দিচ্ছি যে আসলে কাদের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব বা কার তুল্য সংখ্যা কত হবে। কার তুল্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতেছি? অ্যাসিডের তুল্য সংখ্যা বা অম্লের তুল্য সংখ্যা তার ক্ষারকত্ব দিয়ে নির্ণয় করতেছে। ক্ষারকত্ব যত হবে তার তুল্য সংখ্যা তত হবে। যেমন সালফিউরিক অ্যাসিড এর ক্ষারকত্ব 2,
তাহলে তার তুল্য সংখ্যা হবে 2। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব 1, তার তুল্য সংখ্যাও 1। এবার ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারবো? অম্লত্ব, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্ষারের অম্লত্ব হয় আর অ্যাসিডের ক্ষারকত্ব হয়। তাহলে অম্লত্ব দ্বারা নির্ণয় করব। যেমন অম্লত্ব কত? 1, তাহলে তার তুল্য সংখ্যাও 1। বেরিয়াম হাইড্রোক্সাইড এর অম্লত্ব কত? 2, তাহলে তার তুল্য সংখ্যাও 2। জারকের ক্ষেত্রে এখন আমরা তার আগে আমাদের জানতে হবে জারককে, বিজারককে অবশ্যই আমরা পরবর্তী আমি আপাতত লিখে রাখি যে আসলে জারণের ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে, কিন্তু যে জারক সে আসলে অন্যের জারণ ঘটাবে কিন্তু নিজে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারিত হবে। তাইলে জারক এর গৃহীত ইলেকট্রন সংখ্যা, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, গৃহীত ইলেকট্রন সংখ্যাই হবে তার তুল্য সংখ্যা। পরবর্তীতে আমরা এটা ডিটেলস পড়বো, যেহেতু আমরা জারণ বিজারণ নিয়ে আলোচনা করব পরিমাণগত রসায়নে। জারকের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব? যে ওই জারক পদার্থটির গৃহীত ইলেকট্রন সংখ্যা দ্বারা। বিজারক পদার্থের ক্ষেত্রে কিভাবে আমরা তুল্য সংখ্যা হিসেব করব? বর্জিত ইলেকট্রন সংখ্যা। লবণের ক্ষেত্রে কিভাবে আমরা তুল্য সংখ্যা নির্ণয় করতে পারি? লবণ যেমন তোমাদের কথা, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা যদি বলা হয়, সাপোজ Al2O3, তো এই লবণটার তুল্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা শিখলাম যে অ্যাসিডের তুল্য সংখ্যা তার ক্ষারকত্ব দিয়ে, ক্ষারকের তুল্য সংখ্যা তার অম্লত্ব দিয়ে, জারকের তুল্য সংখ্যা তার গৃহীত ইলেকট্রন সংখ্যা, বিজারকের তুল্য সংখ্যা হবে তার বর্জিত ইলেকট্রন সংখ্যা। লবণেরটা কিভাবে হবে? লবণেরটা হবে মোট আয়ন, মোট ধনাত্মক আয়ন। দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টি আছে? 2টি। অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3+। তাহলে একটার ধনাত্মক চার্জ যদি 3টা হয়, 2টার ধনাত্মক চার্জ হবে কয়টা? 6টা। তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে? 6। লবণের এখানে এই অ্যালুমিনিয়াম অক্সাইড লবণটির তুল্য সংখ্যা হবে 6। আমাদের বাকি থাকলো কি? এই জারকের সম্পর্কে একটু ডিটেলস জানা। বিজারক সম্পর্কে অবশ্যই আমরা জারণ বিজারণ যখন শুরু করব তখন এটা অবশ্যই জানতে পারবো। তাহলে আমরা এইভাবেই তুল্য সংখ্যা নির্ণয় করব, তুল্য সংখ্যার সাহায্যে তুল্য ভর নির্ণয় করব, তারপর নরমালিটি হিসেব করতে পারবো। আবার তুল্য সংখ্যার সাহায্যে সহজেই আমরা মোলারিটিকে নরমালিটিতে কনভার্ট করব N=me দ্বারা। এবার আসো ওই যে এক্সেপশনাল কিছু বলছি, যে ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3, কিন্তু ফসফরাস অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা কেন 3 না? সেখানেও তো 3টি হাইড্রোজেন উপস্থিত। H3PO4, এটার গঠনটা আমি একটু দ্রুত দেখাই দিই। দেখো এর যোজ্যতা হচ্ছে 3, 2, 5। ফসফরাসের যোজ্যতা 5, তার সাথে কয়টা অক্সিজেন থাকবে? 4টা। 1, 2, 3, 4টা অক্সিজেন আছে, 3টা হাইড্রোজেন থাকবে। 1, 2, 3। এখন দেখো যে এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত? আমরা বলছি 3। দেখো এই যে ফসফরাসের সাথে অক্সিজেনের তরিতৃণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তুলনাও বেশি। তাহলে এই যে এখানে সহজেই এই বন্ধনের ইলেকট্রনটি কে টেনে নিবে? অক্সিজেন। তাহলে সহজেই এখান থেকে হাইড্রোজেন মুক্ত হতে পারবে, মুক্তি পাবে কে? সহজে হাইড্রোজেন। একইভাবে এই অক্সিজেন যেহেতু তরিতৃণাত্মক মৌল, এই বন্ধনকৃত ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিবে, তাহলে হাইড্রোজেন সহজে এখান থেকে প্রতিস্থাপিত হতে পারবে বা চলে যেতে পারবে, মুক্ত হতে পারবে। তাহলে কয়টা এরকম হাইড্রোজেন সহজেই মুক্ত হতে পারে? 1, 2, 3। এই জন্য যেহেতু আমরা
3টি হাইড্রোজেন আয়ন সহজেই মুক্ত করতে পারবো এই যৌগ থেকে, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 3। এবার আসো H3PO3, এবার এখানে একটা অক্সিজেন কম, তাহলে আমরা যদি এভাবে হিসাব করি, আবার স্ট্রাকচারটা হিসাব করি, দেখি যে PO এই যে দেখো এই ফসফরাসের যোজ্যতা 5, 1 2 3 2 5, অক্সিজেন কয়টা? 3টা, 1 2 3, হাইড্রোজেন 3টা। এখন দেখো এক্ষেত্রে এই হাইড্রোজেনটি তড়িৎ ঋণাত্মক মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে সহজেই এই হাইড্রোজেনটি মুক্ত হতে পারবে। এই হাইড্রোজেনটি সহজে মুক্ত হতে পারবে, কিন্তু এই হাইড্রোজেনটি সহজে মুক্ত হয় না। ফসফরাস ততটা তড়িৎ ঋণাত্মক মৌল না, এই হাইড্রোজেনটি সহজেই মুক্ত হতে পারবে না। তাহলে কয়টি হাইড্রোজেন সহজে মুক্ত হতে পারতেছে? 1 2, এই জন্য তার তুল্য সংখ্যা হবে 2। একইভাবে আমরা যদি বলি H3PO2, এটারও স্ট্রাকচারটা এঁকে দেখবা যে আমরা কেবল একটি হাইড্রোজেন মুক্ত করতে পারবো, যেটা তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকবে সেটা সহজেই মুক্ত হতে পারবে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের